দেখুন, বিজেপি বারবার বলেছে এটা ধর্মযুদ্ধ, হিন্দুদের জন্য, হিন্দুত্বের জন্য। এবার এই প্রয়াসটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা দেখেছি যে কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, তিনি বিজেপির সাথে একাত্ম হয়েছেন, বিজেপির পাশে এসে দাঁড়িয়েছেন, হাত বাড়িয়ে দিয়েছেন। বিজেপির তরফ থেকে এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মতো আয়োজন করা হয়েছে সফলভাবে, এবং সেখানে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে দেখা গেল যে বিজেপির এই ধর্মযুদ্ধ, হিন্দু এবং হিন্দুত্বকে বাঁচানোর প্রয়াস, এই বিষয়টা আরও এগিয়ে যায় এবং সেখানে একটা নতুন মোড় আসে যখন জানা যায় কালিয়াগঞ্জে এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে উৎপল মহারাজকে। এখন দেখুন, কার্তিক মহারাজ কিন্তু বিজেপির পাশে এসে দাঁড়িয়েছেন, এর জন্য তাকে নিজের পদ খোয়াতে হয়নি। আপনারা জানেন যে কার্তিক মহারাজকে বিরোধীরা প্রচুর কটাক্ষ করেছেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছে বিজেপির সঙ্গে তিনি কেন আছেন এই নিয়ে, তিনি তার উত্তরটা কিন্তু এখানেই সীমাবদ্ধ রেখেছেন যে হিন্দুদের একত্রিত করার কাজ যে করবে আমি তার পাশে থাকবো, এইটাই সবসময় তিনি বলেছেন। কেন্দ্রের তরফ থেকে আপনারা জানেন তাকে পদ্ম সম্মানে ভূষিতও করা হয়েছে। তো সেখানে তার ব্যাপারটা খানিকটা এরকম যে আমি আছি আবার আমি নেই। কার্তিক মহারাজের কিন্তু বিজেপির পাশে থাকতেও কোনো অসুবিধা হয়নি, আবার ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে থাকতেও কোনো অসুবিধা হয়নি। তাহলে উৎপল মহারাজকে এই যে বহিষ্কার করা হয়েছে, শুধুমাত্র বিজেপির প্রার্থী হওয়াটাই কি তার দোষ হয়ে গেল? এই বিষয়টাই একটু পরেই আসছি, কিন্তু তারই সঙ্গে একইভাবে আপনি দেখুন, সংখ্যালঘু ভোট ব্যাংককে নিজেদের দিকে টেনে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনোদিন কোনো রকম কোনো কসুর করা হয়েছে এমনটা কিন্তু কেউ বলতে পারবেন না। মানে তোহা সিদ্দিকির মতো মানুষের সঙ্গে দহরম মহরম করে চলা থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো গলার কাঁটাকে বছরের পর বছর বিধায়ক করে রেখে গেলা, এই সমস্ত কিছুই তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু টিকিট দিয়ে সব সমস্যার সমাধান হয় না। যখন দেখা যায় হুমায়ুন কবিরের মতো একজন মানুষ, তিনি তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নতুন একটা দল তৈরি করে বাবরি মসজিদের নামে খাপ খুলে ভোট চাইতে শুরু করেন। আবার যখন দেখা যায় যে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং তার ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ে তারা ঝাঁকিয়ে বসে নির্বাচনে যেতে, এবং তারপর 5 বছরে ভাঙড়ে তাদের ভিত নড়বড়ে হওয়ার থেকে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে, তখন তৃণমূল কংগ্রেসের মতো একটি দলের প্রয়োজন হয় একটা নতুন মুখের, একজন নতুন পীরজাদার। এবং সেখান থেকেই দেখুন, উত্তর 24 পরগনার আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এইবার প্রার্থী করা হয়েছে কাশেম সিদ্দিকীকে। এবার বিষয়টা হচ্ছে, কাশেম সিদ্দিকীকেও কিন্তু দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ঘোষণা মানে প্রার্থী ঘোষণা হওয়ার কয়েকদিন আগেই তিনি টুক করে তৃণমূল কংগ্রেসে আমদানি হয়েছেন এবং তারপর সযত্নে লালন পালন করে কাছে টেনে নিয়ে তারপর তাকে প্রার্থীপদ দেওয়া হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এটা তো ঠিক কথা, ভোট আসলেই ফুরফুরা শরীফের কথা মনে পড়ে নেতা নেত্রীদের, তখন নেতা নেত্রীদের কাছে ফুরফুরা শরীফ হয়ে যায় একেবারে তীর্থভূমি। যেমন দেখুন, 2025 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছর পর ফুরফুরায় গিয়েছেন। 9 বছর পর প্রথম 2025-এ মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় গিয়েছিলেন, এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে যে ইফতার আয়োজন করা হয়েছিল, সেখানে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমন কিছু মুখকে দেখতে পাওয়া যায় যারা তার 1 বছর আগে পর্যন্ত মানে 2024-এর লোকসভা নির্বাচনেও দেখা গেছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা করেছেন। তারা 2025-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে ফুরফুরায় গেছেন সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে রয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন কাশেম সিদ্দিকী। আর কাশেম সিদ্দিকী শুধুমাত্র ফুরফুরায় নয়, তারপর পার্ক সার্কাস ময়দানেও যে ইফতারের আয়োজন করা হয় সেখানেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। দেখুন, কাঠ আর দেশলাই কাঠি এই দুটোর কিন্তু বেশ নিবিড় সম্পর্ক রয়েছে, এবং তারই সঙ্গে একটা নতুন অঙ্কের কথা সেই সময় উঠে আসে যে গত 15-16 বছর ধরে তোহা সিদ্দিকীর বয়স বেড়েছে, তার প্রভাব কমেছে। এখন আর রমজান মাসেও তোহা সিদ্দিকীর উঠোনে সেই রকম ভিড় দেখতে পাওয়া যায় না, তার প্রভাব প্রতিপত্তি অনেকটাই কমে গেছে। বরং তারই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে মঞ্চে আবির্ভূত হয়েছেন অনেক কম বয়সী নবপ্রজন্মের পীরজাদারা, যার মধ্যে কিছু মানুষজন রয়েছেন যাদের বেশ রাজনৈতিক খিদেও রয়েছে, নওশাদ সিদ্দিকীর মতো রাজনৈতিক অ্যাম্বিশন রয়েছে, সেরকম পীরজাদারাও রয়েছেন। এই বন্ধনীতেই কিন্তু অনেকে রাখছেন কাশেম সিদ্দিকীকে। পীরজাদা কাশেম সিদ্দিকী খুব ভালো করেই জানেন পাল্টিটা কখন খেতে হয় আর কিভাবে খেতে হয়। না হলে দেখুন, এই পীরজাদা কাশেম সিদ্দিকী তিনি বামেদের ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় সরব হয়েছিলেন তীব্রভাবে। তারই সঙ্গে স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের বিরুদ্ধে যখন বিক্ষোভ দেখানো হচ্ছে, রাস্তা কাটার কর্মসূচি করা হচ্ছে, সেখানেও উপস্থিত ছিলেন কাশেম সিদ্দিকী। এমনকি ফুরফুরায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাকে দেখতে পাওয়া গেছে ইফতারের মঞ্চে, তার 2 দিন আগেও তৃণমূল কংগ্রেসের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, যিনি কিনা রাজ্যের মন্ত্রীও বটে,
তাকে আক্রমণ করেছিলেন কাসেম সিদ্দিকী এবং তিনি বলেছিলেন যে স্নেহাশিস পাক্কা চিটার, প্রতারক। এবং তার দুদিন পরেই দেখা গেল যে সেই স্নেহাশিসের দলনেত্রীর পাশে ইফতারের মঞ্চে বসে রয়েছেন কাসেম সিদ্দিকী। এবং তার কয়েক মাস পরে একটা আজাব গাজাব খবর সামনে উঠে এলো, যেখানে দেখা গেল যে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু প্রকাশ্যে যোগদান করেননি, খানিকটা আড়ালে অন্তরালে তিনি যোগদান করেছেন। এবং প্রকাশ্যে যোগদান তৃণমূল কংগ্রেসে না করার পরেও কাসেম সিদ্দিকী তৃণমূলে যোগদান করেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের পদ পেয়ে গেছেন। এবং তারপর এখন দেখা যাচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে গেছেন, এখন তিনি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে গেছেন। দেখুন, এখানে তো অনেক রকম সমীকরণ রয়েছে। তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের পুরনো পীরজাদাকে বাতিল করে নতুন পীরজাদাকে ঘরে তোলার সমীকরণও কিন্তু রয়েছে। যে তোহা সিদ্দিকী একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করতে করতে ক্লান্ত হতেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কত না গান গাইতেন, সেই তোহা সিদ্দিকী এখন বলছেন তৃণমূল আর বিজেপি আমাদের সঙ্গে কি করছে সেটা সব মানুষ দেখছে, মানুষ বুঝছে। মুসলিমদের নামে নোটিশ আসছে কারণ বিজেপি ভাবছে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। আমি বলতে চাই, আমরা তৃণমূল সিপিএম কাউকেই ভোট দিই না, আমরা উন্নয়নের পক্ষে, আমরা যারা উন্নয়ন করবে তাদের ভোট দিই। তোহা সিদ্দিকী আরো বলেন যে ভোটের আগে আমরা সব রাজনৈতিক দলের জামাইবাবু হয়ে যাই, আর ভোট ফুরলেই আমরা হয়ে যাই শালা। 26-এর ভোটে মানুষ ঠিক বুঝে নেবে। দেখুন, ফুরফুরা এবং পীরজাদার ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে যে এখানে কিন্তু রাজনীতি আর ধর্ম একেবারে গুলিয়ে খাওয়ানো যায়। এবং মোটামুটি প্রত্যেকটা রাজনৈতিক দলেই কিন্তু একজন করে পীরজাদা আছেন বা ছিলেন, কেউ এ ঘর থেকে ও ঘরে চলে গেছেন, কেউ ও ঘর থেকে সে ঘরে চলে গেছেন। কিন্তু শুধুমাত্র বিজেপির কাছেই কোনো পীরজাদা নেই। বিজেপির কাছে তাহলে কি আছে? বিজেপির কাছে একজন মহারাজ আছেন। তো উৎপল মহারাজ, তাকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন, পীরজাদাদের এই রাজনৈতিক দলগুলো নিজেদের দিকে চায়, তার কারণ সংখ্যালঘু মুসলিম যারা রয়েছেন তাদের মধ্যে পীরজাদাদের জন্য একটা ভয়ঙ্কর শ্রদ্ধা রয়েছে। পীরজাদাদের মেনে চলেন অনেকে, তাদের যে কথা তারা যেগুলো বলেন সেগুলো শুনে চলেন অনেকে। এবার তিনি বড় পীরজাদাই হন বা ছোট পীরজাদাই হন, কোনো ছোটখাটো পীরজাদা হলে তার কথা বা তারও কিন্তু একটা প্রভাব রয়েছে। আলটিমেটলি পীরজাদা তো নামটার একটা বেশ ভার রয়েছে। যেমন আপনি দেখবেন জয়নগরের মোয়া, যেখান থেকেই আপনি কিনুন না কেন, নামটা জয়নগরের মোয়া মানেই সেটার একটা ভার রয়েছে, তো সেই রকম ব্যাপার। কিন্তু একজন মহারাজ, তিনি যদি মহারাজ না থাকেন তাহলে তিনি কে? কেন এই কথা বলছি যে মহারাজ যদি মহারাজ না থাকেন তাহলে তার প্রভাব কতটা থাকতে পারে, বা মহারাজ না হলে তিনি কে? তার কারণ এই স্বামী জ্যোতির্ময়ানন্দ বা উৎপল মহারাজ, বিজেপির তরফ থেকে যাকে প্রার্থী করা হয়েছে, ভারত সেবাশ্রম সংঘ তাকে বহিষ্কার করেছে। তিনি রাজনীতিতে এসেছেন, তিনি প্রার্থী হয়েছেন, সেই কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে। এবং সেখানে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে ভারত সেবাশ্রম সংঘ বলছেন যে তারা হচ্ছেন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবী ধর্মীয় প্রতিষ্ঠান। তারই সঙ্গে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে সেই বিবৃতিতে লেখা হচ্ছে, এখানে কোনোভাবেই সংঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী বা আশ্রমবাসী কোনো রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে না। রাজনৈতিক দলের প্রভাবে বা প্রলোভনে পা দিলে তার ধর্মজীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, যা ধর্মজীবনকে ত্যাগের মহিমা থেকে চ্যুত করে ভোগের আসক্তিতে ডুবিয়ে দেয়। এবার দেখুন, এখানে অনেকেই ধুয়ো ধরতে পারেন বা প্রশ্ন করতে পারেন যে ফুরফুরা শরীফের পীরজাদারা যদি রাজনীতিতে আসেন সেখানে সমস্যা নেই, আর ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের ক্ষেত্রে সমস্যা কেন সেটা হবে? দেখুন, এক্ষেত্রে দুজনের কাউকেই কিছু বলার মতো ধৃষ্টতা আমার নেই, কারণ প্রত্যেকে নিজের নিজের সংগঠন, নিজের নিজের ধর্মের বিজ্ঞ যারা রয়েছেন, যারা মাথার উপরে রয়েছেন, তারা যেভাবে তাদের সংগঠনকে চালাতে চান, যে সিদ্ধান্ত নিতে চান, সেটা একেবারেই তাদের ব্যাপার। এবং এই যে বিবৃতি ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে সামনে রাখা হয়েছে, সেখানে আরো বলা হচ্ছে ভবিষ্যৎ যাতে এই রকম প্রলোভনে পা দিয়ে ভুল পথে কেউ না যায় তার জন্য সংঘ কর্তৃপক্ষ বিশেষভাবে উদ্বিগ্ন ও চিন্তিত। এই পথে পা বাড়ালে যাবতীয় সুকৃতি ও সংস্কার নষ্ট হয়ে পুনরায় সে সাংসারিক মায়াজালে জর্জরিত হয়ে ঘৃণিত জীবন যাপন করে। সংঘের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তোমরা সচেতন হও, সাবধান হও। উৎপল মহারাজকে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে বহিষ্কার করা হয়েছে বলে এই বিবৃতি সামনে এসেছে এবং সেখানে এই কথাগুলো লেখা হয়েছে। শব্দ ব্রহ্ম বলে আমরা জানি। দেখুন, এখানে যে ধরনের শব্দের ব্যবহার করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে, সেরকম কোনো শব্দ যদি আমি বলতাম যে প্রত্যক্ষ রাজনীতিতে আসলে ত্যাগের রাস্তা থেকে চ্যুত হবেন সন্ন্যাসীরা, এরকম কোনো কথা যদি সামনে রাখা হতো, তাহলে তো আপনারাও যে ধরনের অনেকেই শব্দ ব্যবহার করতেন সেখানেও বলতে হতো শব্দ ব্রহ্ম। কিন্তু এক্ষেত্রে ভারত সেবাশ্রম সংঘকে কি কিছু বলবেন?
বলতেই পারেন যারা বলেন তারা তো সবাইকেই বলেন, কাউকেই ছাড়েন না। কিন্তু উৎপল মহারাজ তিনি কি বলছেন, তাকে যখন এই বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন, দেখুন আমি পদত্যাগ করে তবেই কিন্তু রাজনীতিতে এসেছি। ভারত সেবাশ্রম সংঘের যা ধারা নিয়ম নীতি তাতে সংঘের সঙ্গে থেকে প্রত্যক্ষভাবে রাজনীতি করা যায় না, আমিও সেটা করিনি। আমি পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে তারপরেই কিন্তু আমি রাজনীতিতে এসেছি। 17 তারিখ আমি আমার পদত্যাগপত্র ইমেলের মাধ্যমে স্বামীজিদের পাঠিয়েছিলাম, তারা সেই পদত্যাগপত্রতে স্বীকৃতিও দিয়েছেন। কিন্তু তাহলে সেক্ষেত্রে বহিষ্কার পত্র কেন প্রকাশ করা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে, বহিষ্কার করা হয়েছে কথা কেন বলা হচ্ছে? সেখানে উৎপল মহারাজ বলছেন যে সেটা স্বামীজিরাই বলতে পারবেন, আমি তো ঠিক বলতে পারবো না, তবে সংঘের নিয়ম রীতি অনুযায়ী ঠিকই আছে, সেই ধারা অনুযায়ী ঠিকই আছে, এর বেশি কিছু এ বিষয়ে বলবো না। এবার এখানে তাহলে প্রশ্নটা থাকে যে সংঘের তরফ থেকে যদি উৎপল মহারাজকে বহিষ্কার করা হয়ে থাকে তাহলে কি তিনি আর মহারাজ রইলেন? আর তিনি যদি মহারাজ না থাকেন তাহলে তিনি কে? তার প্রভাব বা পরিসর ঠিক কতখানি? উৎপল মহারাজকে রাজনীতিতে নিয়ে আসার পেছনে কার্তিক মহারাজেরও যে একটা হাত রয়েছে এমনও অনেকেই অনুমান করছেন। এবার দেখুন বিষয়টা হচ্ছে কার্তিক মহারাজ নিজে কেন রাজনীতিতে এলেন না সেই প্রশ্নও অনেকে করছেন। হতে পারে তার কাছে প্রস্তাব গিয়েছিল, তিনি হয়তো রাজি হননি, হয়েছেন হননি, গেছিল কি যায়নি সেগুলো তো জানা সম্ভব নয়। আবার এটাও হতে পারে যে কার্তিক মহারাজ যেভাবে বাইরে থেকে বিজেপিকে সমর্থন দিয়ে এসেছেন, হাত বাড়িয়েছেন, সেই রকমই ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন যে উৎপল মহারাজ কি নিজে প্রার্থী হতে চান বা রাজনীতিতে যোগ দিতে চান এই বলে কার্তিক মহারাজের সঙ্গে যোগাযোগ করেছিলেন, নাকি কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে উৎপল মহারাজকে বেছে প্রার্থী হওয়ার জন্য পাঠিয়েছিলেন? এরকম অনেক প্রশ্নই উঠে আসছে। তারই সঙ্গে দেখা যাচ্ছে কেমন যেন একটা লড়াই চলছে এবং তাতে কে জেতে সেটাই দেখার। কার্তিক মহারাজের দিকে যারা রয়েছেন তারা, নাকি সেই সমস্ত মহারাজরা যারা রাজনীতি থেকে দূরে থেকে তাদের নিজেদের কাজগুলো করতে চান? আগেই বললাম ফুরফুরা শরীফ এবং পীরজাদাদের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ধর্ম আর রাজনীতি এখানে একেবারে গুলিয়ে খাওয়ানো যায়। সেখান থেকে দেখতে গেলে একটা ধর্ম আর রাজনীতির মাঝামাঝি অদ্ভুত একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন ভারত সেবাশ্রম সংঘ। হিন্দু ধর্মের ফুরফুরা হওয়ার থেকে কত দূরে এখন ভারত সেবাশ্রম সংঘ সেটাই প্রশ্নের। দেখুন তৃণমূল কংগ্রেস তো এটা জেনেই কাসেম সিদ্দিকিকে টিকিটটা দিয়েছে যে কাসেম সিদ্দিকি হচ্ছেন একজন পীরজাদা এবং সেই পীরজাদার বিষয়টাকে ভাঙানো যাবে, সেটা ভাঙিয়ে ভাঙিয়ে ভোটও পাওয়া যেতে পারে এবং জেতাও যেতে পারে। কিন্তু এখানেই আপনি দেখুন কাসেম সিদ্দিকি যদি আজ নির্বাচনে জিতে যান তাহলে তো জিতে গেলেনই, তিনি বড় কোনো কমিশনের মাথায় বসে পড়তে পারেন, তৃণমূলের তরফ থেকে তাকে বড়সড় কোনো পদ দেওয়া হতে পারে, কোনো একটা কমিটি তৈরি করে তার মাথায় বসিয়ে দেওয়া হতে পারে, যে কোনো কিছু তিনি হতে পারেন, বা তাকে মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হবে কিনা জানা নেই, সেরকম কিছু যদি সামনে আসে পরবর্তীকালে সেটাও হতে পারে। এর পরের বার হয়তো তিনি আবার টিকিট পাবেন, রাজ্যসভার টিকিটও তাকে দেওয়া হতে পারে। আর কাসেম সিদ্দিকি যদি পরাজিত হন তারপরেও কিন্তু তার কাছে দুঃখের মলমন্ত তো এইটা থাকবে যে তারপরেও তিনি পীরজাদাই থেকে যাবেন। পীরজাদা হিসেবে তার যেটুকু সমাজের মধ্যে প্রভাব বা পরিসর রয়েছে সেটা কিন্তু থাকবে। মানুষ তখন পর্যন্ত তাকে হুজুর বলে তাকে সালাম ঠুকবেন এবং পীরজাদা হিসেবে তার যে প্রভাব সেটা বড় হোক ছোট হোক যতটুকুই থাক সেই জায়গাটা কিন্তু থাকবে। কিন্তু উৎপল বাবুর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে উৎপল বাবু নির্বাচনে এসেছেন, রাজনীতিতে এসেছেন, খুব ভালো কথা। এবার তিনি যদি পরাজিত হন তাহলে তিনি কিন্তু আর মহারাজ হতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে উৎপল বাবুই এখানে তিনি অবশ্যই গেরুয়া বসন পড়তেই পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনীতি আর গেরুয়ার মেলবন্ধন কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে না। তিনি সাক্ষী মহারাজও নন, তিনি যোগী আদিত্যনাথও নন, তিনি কিন্তু উৎপল বাবুই। তবে হ্যাঁ, তিনি যদি জিতে যান এবং বিজেপি যদি এবারে জিতে যায় তাহলে তার সামনে অবশ্যই রাজনৈতিক উন্নতির অপরিসীম পথ খোলা থাকবে। সেক্ষেত্রে তিনি বিধায়ক হবেন এবং সবথেকে বড় কথা শাসক দলের বিধায়ক যদি তিনি হন সেটা তো একরকম মহারাজ হওয়ারই সমান এখন আমরা চারপাশে যেটা দেখতে পাই। দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইন্টারেস্টিং কেস স্টাডি পিওরলি ফ্রম দ্য পলিটিক্যাল অ্যাঙ্গেল। মানে রাজনীতিতে দু জায়গা থেকেই দুজন মানুষ এসেছেন এবং তারা রাজনীতি করতে শুরু করেছেন, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি দেখুন এখন বর্তমানে রাজনৈতিক মঞ্চটা এরকম হয়েছে যে কেউ ধর্মকে বাজি লাগিয়ে রাজনীতি করছে, কেউ ধর্মের বাজি লাগিয়ে রাজনীতি করছে। তো সেখানে রাজনৈতিক দিক থেকে এটা খুবই ইন্টারেস্টিং একটা কেস স্টাডি হতে চলেছে। কোন দিকে এটা যায় সেদিকে অবশ্যই দেখার বিষয়। দু জায়গা থেকে, দুই ধর্মের জায়গা থেকে দুজন মানুষ রাজনীতিতে এসেছেন, তারা লড়াই করছেন, তাদের পথে তারা এগোচ্ছেন এবং দুটো আলাদা দলের হয়ে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দেখার জন্য। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।